দেশের ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা আজ। করোনাকালে ইন্টারনেট মুঠোফোনের ওপর বেড়েছে নির্ভরশীলতা, কর কমানোর দাবি। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে বিলের পাহাড়, ল্যাব আর ফার্মেসি খরচে লাখ লাখ টাকা। নিঃস্ব অনেক রোগী। অতি মুনাফা বাড়াবে কোভিড চিকিৎসায় অনীহা মত বিশেষজ্ঞদের। ভোরের সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়াতে যাচ্ছে আকারের দিক থেকেও সবচেয়ে বড় নতুন এ বাজেট, যার প্রস্তাবনা জুড়েই থাকছে দেশীয় শিল্প আর ব্যবসায়ীদের জন্য নানা সুবিধা। এতে এনবিআরকে দেয়া হতে পারে ৩,৩০,০০০ কোটি টাকা কর আদায়ের বিশাল লক্ষ্য। পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকার ব্যয় লক্ষ্যমাত্রা থাকবে ২,২৫,৩২৪ কোটি টাকা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। জুন এলেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে থাকে রাষ্ট্রীয় আয় ব্যয়ের খতিয়ান জাতীয় বাজেট। আগামী এক বছরে সরকার কোথা থেকে আয় করবে আর কোথায় বা খরচ করবে, সঙ্গে ভান্ডারে থাকবে কত টাকার সংকট, তা নিয়েই সরব থাকে সংশ্লিষ্টরা। জীবন জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ, এই শিরোনামেই বৃহস্পতিবার ২০২১-২২ অর্থ বছরের জন্য ৬,০৩,৬৮১ কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে, নতুন বাজেটে ঘাটতি থাকতে পারে ২,১১,০০০ কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৬.১%। সরকারের যে ফিসক্যাল ক্যাপাসিটি, সেটার উপর প্রচণ্ড প্রেশার আছে। সেই টাকাগুলোর তো ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র বিদেশ থেকে ধার করে তো পুরোটা পাওয়া যাবে না। তাহলে একটা সুন্দর ওয়ে হচ্ছে, আমার যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প এই মুহূর্তে, সেগুলো কিন্তু স্থগিত করে ফেলতে হবে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হতে পারে ৩,৮৯,০০০ কোটি টাকা। এর বাইরে ব্যাংক থেকে সরকারের সম্ভাব্য ঋণ ৭৬,৪৫২ কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি থেকে আসতে পারে ৩২,০০০ কোটি টাকা। সুখবর আসতে পারে পুঁজিবাজারেও। বিনিয়োগে বহাল থাকতে পারে কালো টাকা সাদার সুযোগ। আবার বহাল থাকতে পারে মোবাইল অপারেটর, তামাক, বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির ন্যূনতম করের হার। যদিও ভর্তুকি বাড়াতে নতুন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়বে প্রায় ১০,০০০ কোটি টাকা। বার্ষিক প্রবৃদ্ধির হার দেখেন, আমাদের মাথাপিছু আয়ের বৃদ্ধি দেখেন, আমাদের কৃষির উৎপাদন মাপ যোগ করেন। অবশ্যই আমরা করেছি, ব্যাকওয়ার্ড লজিক্যালি চিন্তা করে দেখেন, আমরা ভালো না করলে এটা এখানে হলো কিভাবে। তৃতীয় লিঙ্গের ১০০ জনের কর্মসংস্থান হবে এমন সব কোম্পানির কর্পোরেট কর ৫% কমানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার। বাড়তে পারে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতাও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে শুরু হলো ২০২১-২২ অর্থ বছরের বাজেট অধিবেশন। করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত কার্যদিবসে সম্পন্ন হবে এবারের অধিবেশন। বুধবার বিকেল ৫টায় রীতি অনুযায়ী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের আনুষ্ঠানিকতা। শুরুতেই সভাপতি মণ্ডলী মনোনয়ন দেন স্পিকার। এরপর চলতি সংসদের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মতিন খসরু ও আসলামুল হক সহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রথা অনুযায়ী উপস্থিত আইন প্রণেতারা তাদের বক্তব্যে স্মরণ করেন প্রয়াতদের। বৃহস্পতিবার বিকেলে নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। শোক প্রস্তাবের আলোচনায় সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন আব্দুল মতিন খসরু। 15 আগস্টে আমরা আমাদের মতো এরকম স্বজনহারা যারা আমরা কেউ কিন্তু বিচার চাইতে পারতাম না, সে অধিকার আমাদের ছিল না, যেটা আমাদের সাংবিধানিক অধিকার। 96 সালে সরকার গঠন করার পর সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল আমরা করি, আর সেই বিল উপস্থাপন করেছিল মতিন খসরু, এবং তার সেই আবেগভরা বক্তৃতা এখনও আমার কানে বাঁচে। প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে, সে ঘটনা সত্যি অমানবিক। সেই ছোট্ট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়তা, তা মাতৃপিতৃ হারা হয়ে ঘুরে বেড়ানো, এটা সহ্য করা যায় না। ইসরায়েল কর্তৃক একের পর এইভাবে হত্যা, এর আগেও হত্যাযজ্ঞ তারা চালিয়েছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানাই, আর যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। করোনাকালে সামাজিক যোগাযোগ থেকে শুরু করে দাপ্তরিক কাজকর্ম, কেনাকাটা, আর্থিক লেনদেন সবই চলছে মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে। আসছে বাজেটে মোবাইল ফোনে কথা বলায় কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ কমবে কি?
এ নিয়ে গ্রাহকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। খাত সংশ্লিষ্টরা বলছেন, মহামারীতে অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টেলিকম সেবা। তাই মোবাইল ফোন আর ইন্টারনেট যন্ত্রাংশে কর ছাড় চান সেবাদাতারা। শুভ খানের রিপোর্ট। 2015 সালের জুন পর্যন্ত মুঠোফোন ব্যবহারে শুধু 15% ভ্যাট দিতেন গ্রাহকরা। তবে 2015-16 অর্থ বছরের বাজেটে প্রথমবার মুঠোফোন ব্যবহারে 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এরপর থেকে হোক কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহার, প্রতি বছর কর বাড়ছেই। সবশেষ করোনার মধ্যেই চলতি অর্থ বছরে সম্পূরক শুল্ক বাড়িয়ে 15% করা হয়। মাঝে যোগ হয়েছে 1% সারচার্জ। সব মিলিয়ে মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33 টাকা 25 পয়সা এবং ডাটা ব্যবহারে প্রায় 22 টাকা কর দিতে হয় 17 কোটি গ্রাহককে। 200 টাকা চার্জ রয়েছে সিম কার্ডে। করোনা মহামারীর মধ্যে ঘরে বসে যে সেবা দিতে চাই, সেই সেবা দিতে হলে আমার এই সম্পর্ক শুল্ক 15% থেকে কমিয়ে 5% কিভাবে আনা যায়। 40 থেকে 45% হারে কর্পোরেট কর দেয় মুঠোফোন সেবাদাতারাও। এতে বিনিয়োগ কমছে বলে দাবি অপারেটরদের। গ্র্যাজুয়ালি এই 40টাকে 25% লেভেল আনতে হবে। যদি না আনে, শেয়ার হোল্ডারদের জন্য এই ধরনের মার্কেটে ইনভেস্ট করা উড বি ডিফিকাল্ট। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেশে প্রায় 2,500 ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দিয়েছে সরকার। তবে বাড়তি করের কারণে সেবায় ঘটছে বিঘ্ন। প্রান্তিক পর্যায়ে একটা ফাইবার অপটিক্স মোডেম দরকার পড়ে। সেই ফাইবার অপটিক্স মোডেমে এখনো 56%, 55%-এর মতন ট্যাক্স এবং আদার্স ডিউটিগুলি আছে। বর্তমানে দেশে 13টি প্রতিষ্ঠান চাহিদার প্রায় 80% মুঠোফোন উৎপাদন করছে। মহামারীতে টিকে থাকতে দাবি উঠেছে কর অব্যাহতির সময় বাড়ানোর। যে ভ্যাট অব্যাহতি বা ট্যাক্স অব্যাহতির যে সুবিধা, এটা আরো মিনিমাম 3 বছর এইভাবে কন্টিনিউ করতে হবে। ব্যবসায়ী কিংবা সেবাদাতা দিন শেষে সব করের বোঝা চাপছে জনগণের কাঁধে। অন্তত মহামারীর সময়ে তাই কর ছাড়ের আহ্বান বিশ্লেষকদের। আইসিটি খাতে সরকার বলে দিক যে আমি আগামী 3 বছর এগুলোর উপরে কোনো কর আরোপ করব না। তার মাধ্যমে তারা কিন্তু চমৎকার একটা নেটওয়ার্ক তারা তৈরি করতে পারবে। সংশ্লিষ্টদের মতে বর্তমানে জিডিপিতে টেলিকম খাতের অবদান প্রায় 7%। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 2021-22 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 6,03,681 কোটি টাকা। সেই হিসাবে চলতি অর্থ বছরের বাজেটের সাথে নয়া বাজেটের আকারের পার্থক্য মাত্র 1,000 কোটি টাকা। অতীতের ধারাবাহিকতায় এ বাজেটেও থাকবে বড় অঙ্কের ঘাটতি। তবে এতে গুরুত্ব পাবে করোনা সংকটে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার বিষয়টি। দেশের বাজেটের ইতিহাস তুলে ধরেছেন ঈশিতা ব্রহ্ম। প্রশাসনিক ব্যয় মেটানোর পাশাপাশি রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে যুদ্ধবিধ্বস্ত সদ্য বাংলাদেশের প্রথম বাজেট ছিল অনেকটাই বিদেশি অনুদান ও ঋণ নির্ভর। 1972 সালে 30 জুন মাত্র 786 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 1974 সালে বাজেটের আকার ছাড়ায় 1000 কোটি টাকা, যা 1988 সালে দাঁড়ায় 10,565 কোটি টাকায়। 2003 সালে ঘোষিত 31তম বাজেটে প্রথমবারের মতো 50,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পেশ করা ওই বাজেটের আকার ছিল 51,980 কোটি টাকা। 2009-10 অর্থবছরে যা 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রস্তাবিত সে বাজেটের আকার ছিল 1,13,170 কোটি টাকা। 2011 সালের 9 জুন পেশ করা বাজেটের আকার ছিল 1,63,589 কোটি টাকা। মহাজোট সরকারের গত মেয়াদের শেষ বাজেট 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। আকার ছিল 2,22,491 কোটি টাকা। দ্বিতীয় মেয়াদের মহাজোট সরকারের প্রথম বাজেট দেয়া হয় 2014 সালের 5 জুন, যার আকার ছিল 2.5 লাখ কোটি টাকার বেশি। 2 বছর পর 2016-17 অর্থবছরের বাজেটের আকার দাঁড়ায় 3,40,605 কোটি টাকা। 2017-18 অর্থবছরের বাজেট 4 লাখ কোটি টাকার মাইল ফলকে পৌঁছায়। 2018-19 অর্থবছরে বাজেটের আকার হয় 4,63,573 কোটি টাকা। আমি আহমদ মুস্তফা কামাল, মাননীয় অর্থমন্ত্রী। 2019-20 অর্থবছরে তা পৌঁছায় 5,23,190 কোটি টাকায়। 2020-21 অর্থবছরে বাজেটের আকার ছিল 5,68,000 কোটি টাকা। আর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে 50তম বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল 6 লাখ কোটি টাকার মাইল ফলক ছাড়াবেন। আমাদের বিভিন্ন পর্বগুলো আমরা ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50তম জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এ নিয়ে টানা 13 বার আর মোট 23 বার বাজেট উত্থাপন করতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাজেটের আকার ছাড়িয়েছে লক্ষ কোটি টাকার গণ্ডি। আর এবার বাজেটের আকার ছাড়িয়ে যাচ্ছে ৬ লাখ কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের বাজেট নিয়ে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলা টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার টানা ১৩ বার দেশের উন্নয়ন অগ্রগতির বার্ষিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরতে যাচ্ছে। ২০০৯ সালে মহাজোট ক্ষমতায় এলে ২০০৯-১০ অর্থ বছরে প্রথমবারের মতো ১ লাখ কোটি টাকা ছাড়ায় বাজেটের আকার। মাত্র ১৩ বছরের মাথায় এসে সেই বাজেটের আকার ছাড়াচ্ছে ৬ লাখ কোটি টাকার গণ্ডি। এর আগে নবম জাতীয় সংসদের শেষ বাজেট হিসেবে ২০১৩-১৪ অর্থ বছরে ২,২২,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করে। ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ২.৫ লাখ কোটি টাকার উপরে বাজেট প্রস্তাব করা হয়। ২০১৫-১৬ অর্থ বছরের জন্য 2,95,000 কোটি টাকার বাজেটে প্রথমবারের মতো বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ছিটমহলবাসীর জন্য বরাদ্দ রাখে আওয়ামী লীগ সরকার। প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্লোগানে আওয়ামী লীগ সরকার ৩ লাখ কোটি টাকার মাইল ফলক ছুঁয়ে ৩,40,000 কোটি টাকার বাজেট দেয় ২০১৬-১৭ অর্থ বছরে। সিঙ্গাপুরের আদলে সফটওয়্যার তৈরি। বর্তমান ক্ষমতাসীন দলটির গত মেয়াদের শেষ ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ছিল 4,64,573 কোটি টাকার। তখন বলা হয় সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ। আমাদের জাতীয় রাজস্ব টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে ২০১৯-২০ অর্থ বছরে দেয়া বাজেট ছাড়িয়ে যায় ৫ লাখ কোটি টাকার গণ্ডি। গত অর্থ বছরে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমায় 5,68,000 কোটি টাকার বাজেট দেয় আওয়ামী লীগ সরকার। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বৃহস্পতিবার বিকেলে দেশের 50তম আর আওয়ামী লীগ সরকারের 23তম বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, যার আকার হতে পারে 6,03,000 কোটি টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাজেট প্রসঙ্গ। একটি সাহসী সিদ্ধান্তে দেশের অর্থনীতিতে নীরবেই ঘটে গেছে বৈপ্লবিক এক পরিবর্তন। এখন প্রতি মাসে রেমিটেন্স অর্জনে নতুন নতুন মাইলফলক অর্জন করছে বাংলাদেশ। 2% প্রণোদনা দেওয়ার ওই সিদ্ধান্তের কারিগর ছিলেন কুমিল্লার কামাল, বাংলাদেশের লোটাস। দেশের 15তম অর্থমন্ত্রী হিসেবে বিকেলে যিনি ঘোষণা করতে যাচ্ছেন স্বাধীন বাংলাদেশের 50তম বাজেট। কেমন ছিল আর কেমনই বা হতে যাচ্ছে তার বাজেট প্রস্তাবনা জানাবেন জুবায়ের ফয়সাল। 47-এ দেশভাগের ঠিক 2 মাস আগে জুনের 15 তারিখে কুমিল্লার লালমাইয়ে জন্মগ্রহণ করেন আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল। পরের বছরে শিক্ষাজীবনে অসামান্য কৃতিত্বের জন্য তাকে দেয়া হয় লোটাস উপাধি। প্রথমে হন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, পরে ক্রীড়া সংগঠক হিসেবে হয়েছিলেন বিসিবি আর আইসিসির সভাপতিও। শেষমেশ এলেন রাজনীতির মাঠে, যার হাতেই এখন রাষ্ট্রীয় আয় ব্যয়ের গুরুত্বপূর্ণ ভার। অর্থমন্ত্রী হিসেবে দিতে যাচ্ছেন টানা তৃতীয় বাজেট। কিন্তু এই 3 অর্থ বছরের প্রথমবার তাকে লড়তে হয়েছে চিকুনগুনিয়ার সঙ্গে। দ্বিতীয়বারের পর এবারও তাকে সামলাতে হচ্ছে করোনা সংকট। লক্ষ্যমাত্রাটা দেওয়া হয় বেশি আকারে, বড় আকারের, যাতে করে অর্জন করার জন্য সবাই চেষ্টা করে। 2014 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান লোটাস কামাল। 5 বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় আর জাতীয় উন্নয়নে রাখেন প্রত্যক্ষ অবদান। এরপর বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে এসে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হন 2019 সালে। 2020 সালে তিনি পান আন্তর্জাতিক স্বীকৃতি, হন বিশ্বসেরা অর্থমন্ত্রী। এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে হাজি বাবরু মিয়া আর সায়রা খাতুন দম্পতির সন্তান মুস্তফা কামাল। 1970 সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় পুরো পাকিস্তানের সম্মিলিত মেধা তালিকায় প্রথম হন। পরে হিসাব বিজ্ঞানের সঙ্গে আইনেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে 28 দিনের বিল 20 লাখ টাকা, ফার্মেসি খরচও ধরা হচ্ছে লাখ লাখ টাকা। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালের এমন চিকিৎসা ব্যয় মেটাতে নিঃস্ব অবস্থা রোগীদের। চিকিৎসা খাতে স্টেক হোল্ডার খ্যাত বেসরকারি হাসপাতালগুলোর এমন অতি মুনাফা মনোভাব কোভিড পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় ফার্মেসি খরচ প্রায় 5.5 লাখ টাকা, ল্যাব বিল 6,20,000, ইকুইপমেন্ট প্রায় 3 লাখ।
সব মিলে 28 দিনের বিল 20 লাখ টাকা, কারো আবার 1 মাস 4 দিনের বিল 15 লাখ টাকা। রোগীদের কাছে জানতে চেয়েছিলাম হাসপাতালগুলোতে কোভিড রোগীদের চিকিৎসা ব্যয় কেমন। রোগীদের পাঠানো এমন বিলে চক্ষু চড়ক। গবেষণা বলছে দুটি বেসরকারি হাসপাতালে সাধারণ শয্যায় 563 জন এবং 218 জন আইসিইউ রোগীর খরচ করেছিলেন 24 কোটি 73 লাখ টাকা। সরকারি হাসপাতালে যেখানে ঔষধে 15.8% খরচ, সেখানে বেসরকারি হাসপাতালে এই হার ঠেকেছে 30%। যেখানে সরকারি হাসপাতালে গড়ে চিকিৎসা নিতে আইসিইউতে থাকেন 8 দিন, বেসরকারি হাসপাতালে 7 দিনেই ছাড়পত্র নেন রোগীরা। অভিযোগগুলোকে গুরুত্বের সাথে দেখে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নজরদারি এবং তদারকি বাড়ানো উচিত এবং স্বাস্থ্য অধিদপ্তরে একটি ডেস্ক স্থাপন করা দরকার, যেখানে অভিযুক্ত যে কেউ তার অভিযোগটি জমা দিয়ে প্রতিকার পেতে পারে। মহামারীর সময়ে বেসরকারি হাসপাতালের এমন অস্বাভাবিক বিলের চাপে হাসপাতালে চিকিৎসা নিতে কোভিড রোগীদের অনীহা কোভিড পরিস্থিতিকে অতিমারিতে রূপ দিতে পারে শঙ্কা স্বাস্থ্য গবেষকদের। দেখেন, এই সুযোগটা তারা কেন নিচ্ছে? মানুষের কাছে জীবনটা অনেক বড়। অনৈতিক ব্যবসায়ীদের মতোই একটা মানব সেবার যে কল্যাণের জন্য যে আপনার তাদের যে ব্যবসা, সেটাকে তারা অকল্যাণকর যে ব্যবসায় পরিণত করে ফেলছেন কিছু কিছু আপনার এই ধরনের ব্যবসায়ীরা, এবং এর ফলে হচ্ছে যে মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য মাত্র 5.7% ব্যয় হয় বলে জানা যায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রতিবেদনে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা দুটোই সমানতালে বাড়ছে। যুক্ত হচ্ছে নতুন নতুন স্থান। বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সীমান্তের 8টি জেলায় মারা গেছেন 12 জন। এছাড়া মোংলায় মৃত্যু হয়েছে আরও 2 জনের। এই একদিনে শনাক্তের হার সবচেয়ে বেশি, মোংলায় 65%। এদিকে রাজশাহীতে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় দেয়া হয়েছে 1 সপ্তাহের বিশেষ লকডাউন। ভারত সীমান্তবর্তী 8 জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সাতক্ষীরা, যশোর ও দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে রোগ ভর্তি অস্বাভাবিকভাবে বাড়ছে। এদিকে বাগেরহাটের মোংলা উপজেলায় গত 24 ঘন্টায় 59 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন 33 জন, মারা গেছেন 2 জন। সংক্রমণের হার দাঁড়িয়েছে 1 লাফে 65%। মোংলা উপজেলায় করোনা। রাজশাহী অঞ্চলে করোনা রোগীর মৃত্যুর মিছিল বাড়ছেই। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 7 জন মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 3 জন, রাজশাহীর 3 জন এবং নাটোরের 1 জন। সব মিলিয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালেই ভর্তি আছেন 220 জন রোগী। সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে যদি আমরা অ্যাপ্লাই সঠিক সময় করতে না পারি, এর পরবর্তী ইফেক্টটা কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। নওগাঁয় গত 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন 67 জন। 7 দিনে সংক্রমণের হার 26 ভাগ থেকে 39 ভাগে এসে ঠেকেছে। এই অবস্থায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় দেয়া হয়েছে 1 সপ্তাহের বিশেষ লকডাউন। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি নওগাঁবাসী। তার মানে এখানেও আমরা লক্ষ্য করছি যে সংক্রমণের হারটা বৃদ্ধির দিকে আছে। নাটোরে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় শহরের প্রধান বাণিজ্যিক এলাকার প্রায় 1 কিলোমিটার পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ করে দিয়েছে পুলিশ। যেখানে করোনা সংক্রমণের হার বেশি, সেই অঞ্চলগুলোকে আমরা লোকালি ব্লকের মতো করে এবং সেখানে ব্যাপকভাবে মাইকিং এর ব্যবস্থা করেছি। এদিকে সাতক্ষীরায় গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। 94 জনের মধ্যে 50 জন পজিটিভ হয়েছেন বুধবার। মেডিকেলে ভর্তি আছেন 32 জন করোনা রোগী। বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে 175 জন ভর্তি আছেন। নতুন করে সংক্রমিত হয়েছে সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। গত 24 ঘন্টায় 31 জনের নমুনা পরীক্ষা করে 11 জন পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার 32 ভাগ। একই অবস্থা সীমান্তবর্তী জেলা যশোরেও। গত 24 ঘন্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 43 জন। সীমান্তবর্তী আরেক জেলা দিনাজপুরে সংক্রমণের হার বেড়ে 26% ঠেকেছে। এদিকে 4 জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় 1 সপ্তাহ দোকানপাট বন্ধ রাখার কথা জানিয়েছে জেলার করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। ভোরের সময় আরো থাকছে। ঘূর্ণিঝড় ইয়াসে পটুয়াখালীর 52 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত। এখনো পানির নিচে কয়েকশো গ্রাম। দুর্ভোগ চরমে, স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।
এবং ময়মনসিংহে 3 দিনের ব্যবধানে ধসে গেছে খালের ওপর নির্মিত 3টি ব্রিজ। যান চলাচল বন্ধ, দুর্ভোগে কয়েক লাখ মানুষ। পাইলিং না করায় দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশের স্বার্থ ও অগ্রাধিকারের বিষয়টি যুক্তরাজ্য আন্তর্জাতিক ফোরামে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীকে বৈশ্বিক জলবায়ু সম্মেলন COP26-এ যোগ দিতে ঢাকায় এসে আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক ফোরামটির সভাপতি ও ব্রিটিশ এমপি অলোক শর্মা। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিয়ে অলোক শর্মা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বছরে $100 বিলিয়ন তহবিল সংগ্রহের আশাবাদও ব্যক্ত করেন। নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে হতে যাচ্ছে জাতিসংঘের 13 দিনব্যাপী বৈশ্বিক জলবায়ু সম্মেলন COP26। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরই এ জলবায়ু পরিবর্তন ইস্যু নতুন করে ইতিবাচক মাত্রা পায়। এবছরের এপ্রিলে জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি বাংলাদেশে আসেন। জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান তিনি। এবার ঢাকায় আসলেন জাতিসংঘের জলবায়ু শীর্ষক সম্মেলন COP26-এর সভাপতি ব্রিটিশ এমপি অলোক শর্মা। সম্মেলনে যোগ দিতে তিনিও আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বুধবার গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ ও অগ্রাধিকারের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অলোক শর্মা। যৌথ সংবাদ সম্মেলনে COP26-এর সভাপতি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বছরে $100 বিলিয়ন তহবিল জোগাড় কঠিন হবে না। আমরা কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে তহবিল সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছি। $100 বিলিয়ন তহবিল সংগ্রহ শুধুমাত্র বিশ্বাসের বিষয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন জানান, কয়লার ব্যবহার ধীরে ধীরে বন্ধ করে 2041 সালের মধ্যে মোট বিদ্যুতের 40% নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য কাজ করছে বাংলাদেশ। 2041 সালের মধ্যে আমরা মোট বিদ্যুতের 40% নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে উৎপাদনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। কয়লার ব্যবহার ধীরে ধীরে কমিয়ে এনে তা বন্ধের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। 2020-22 মেয়াদে ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অন্যান্য ক্যাম্পের মতো ভাসানচরেও রোহিঙ্গাদের দেখভালের দায়িত্বে যুক্ত হচ্ছে জাতিসংঘ। ভাসানচর পরিদর্শন করে এসে করোনার মধ্যেও বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধিরা। তারা বলেন, কক্সবাজারের শরণার্থী ক্যাম্পের চেয়ে ভাসানচর অনেক বেশি বসবাস উপযোগী। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের ওপর চাপ প্রয়োগে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক মান বজায় রেখে ভাসানচরে বাংলাদেশ সরকার মিয়ানমার ফেরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নির্মাণ করেছে বিশাল অবকাঠামো। সেখানে ধাপে ধাপে পৌঁছেছেন প্রায় 19,000-এর মতো রোহিঙ্গা। নির্মাণের পূর্বে ক্যাম্পের জীবনমান নিয়ে শঙ্কা জানিয়েছিল আন্তর্জাতিক নানান সংস্থা। সেই ভাসানচর ঘুরে এসেই উচ্ছ্বসিত প্রশংসা করল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের এই প্রতিনিধি দলটি। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় করোনাকালে রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন তারা। নিজ দেশে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ প্রশ্নে মিয়ানমারের জান্তা সরকারের সময়ে পরিস্থিতি অনেক জটিল বলেও শঙ্কা জানান। বাংলাদেশ সরকার ও তাদের নীতির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। রোহিঙ্গারা ঘরে ফিরতে চায়, মাতৃভূমিতে তাদের ফিরে যাওয়াই আমাদের সকলের প্রত্যাশা। আমরা কক্সবাজার এবং ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। নিজ দেশে প্রত্যাবর্তনই তাদের স্বপ্ন বলে জানিয়েছে আমাদের। এদিকে রোহিঙ্গাদের ফেরত না নেওয়ায় হতাশা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন জাতিসংঘকে মিয়ানমারের সামরিক সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান। আমরা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যদি তাদের তুলনামূলক ভালো আগামী চাই, তাহলে নিজ ভূমিতে রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে। 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার UNHCR এর এই প্রতিনিধি দলটি ঢাকা ছেড়ে যায়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
ঢাকার দিয়াবাড়ির অস্থায়ী জেটি থেকে ডিপোতে নেওয়া হয়েছে মেট্রো রেলের দ্বিতীয় ট্রেনের 2টি কোচ। বাকি 4টি নেওয়া হবে বৃহস্পতিবার। খালাসের কথা বুধবার সকাল 8টায় থাকলেও রাস্তা ভালো না থাকায় এদিন দুপুর 2টায় শুরু হয় কার্যক্রম। বৃষ্টিতে সড়ক নষ্ট হতে পারে, এটি বিবেচনায় রেখে কেন আগেভাগে ব্যবস্থা নেওয়া হলো না তার কোনো সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছে। নির্ধারিত সময়ের 6 ঘন্টা পর শুরু হয় মেট্রো রেলের দ্বিতীয় কোচ খালাসের প্রক্রিয়া। সকাল 8টার বদলে দুপুর 2:10-এ কার্গো থেকে লরিতে তোলা হয় দেশের প্রথম মেট্রো রেলের দ্বিতীয় কোচের প্রথম বগি। নির্ধারিত পথ চলাচলের অনুপযোগী হওয়ায় ডিপোতে নেওয়া হয় বিকল্প পথে। সেখানে প্রথমে আলাদা করে প্রতিটি কোচ এবং পরে একসাথে পুরো সেট 19 ধাপে করা হবে পরীক্ষা। আমাদের দ্বিতীয় ট্রেন সেট চলে আসলো অন শিডিউল। 16 তারিখ আসার কথা ছিল, আমরা বিফোর শিডিউল নিয়ে আসলাম। ইনশাল্লাহ তৃতীয় এবং চতুর্থ ট্রেন সেটটি 11 এবং 14 জুন জাপান থেকে রওনা দেবে কোবে বন্দর থেকে। বাংলাদেশে এসে পৌঁছানোর নির্ধারিত তারিখ 13 হতে 14 আগস্ট। এরপর ঠিক তেমনি প্রতি মাসে 2-3টি করে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এবারের অভিজ্ঞতা থেকে পরবর্তী রেলের কোচ আনতে আলাদা রাস্তা বানানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাকি কোচগুলো আমরা এই বিকল্প সড়কেই নিব, যার জন্য কোনো ধরনের কোনো সেফটির এনডেঞ্জারমেন্ট না হয়। পাশাপাশি আমরা আবার এই সড়কটিকেও আবার যেন বৃষ্টির কারণে এটি যদি বাধাগ্রস্ত হয় সেটাকে আমরা বাইপাস হিসেবে ব্যবহার করে নেব, যাতে যেন আমাদের অল্টারনেট সবসময় একটি ব্যবস্থা থাকে। চলতি মাসের 13 তারিখে জাপানের ওবে বন্দর থেকে রওনা দিবে মেট্রো রেলের তৃতীয় কোচের সেট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোনো ভূমিকম্প হয়নি, এমনকি ছিল না পানির তীব্র স্রোত, কিন্তু একে একে ধসে পড়েছে 3টি ব্রিজ। এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। 1 থেকে 3 বছর আগে চর আলগি ইউনিয়নের একটি খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ব্রিজগুলো নির্মাণ করে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ ছাড়াও পাইলিং না করায় ঘটেছে এমন দুর্ঘটনা। হারুনুর রশিদের রিপোর্ট। নির্মাণের 1 বছর না পেরোতেই গফরগাঁওয়ের চরালগি ইউনিয়নের বোরাখালীর চরে খালের উপর নির্মিত এই ব্রিজ গত 26 মে ভেঙে পড়ে। এর পরের 2 দিনে একই খালের উপর নির্মিত কুর্তুলিপাড়া ও টেকেরচর এলাকার আরও 2টি ব্রিজও ধসে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন 3 উপজেলার কয়েক লাখ মানুষ। চরাঞ্চলের সবজি ও পণ্য পরিবহন প্রায় বন্ধ। অনিয়ম, নিম্নমানের কাজ এবং পাইলিং ছাড়া ব্রিজগুলো নির্মাণ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। 42 লাখ টাকা স্যাংশন হয়েছে, অর্ধেক টাকায় খরচ করে নাই, ব্রিজ করছে ছোট আকারে। 1 বছর না হতে ব্রিজটা ভাঙে গেছে। এখন আমাদের এইপারে পারাপারে খুবই অসুবিধা। এইটা 2017-তে কাজ করছে, আরো কাজ শেষ করছে, 2021-20 দিয়ে ভেঙে গেছে। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, পানি উন্নয়ন বোর্ড খাল খননের কারণে ব্রিজগুলো ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে খনন নয়, নির্মাণ ত্রুটির কারণেই ধসে গেছে ব্রিজ। এটা টেকনিক্যাল টিম দেখবে, তদন্ত টিম হবে, আমরা তো যথাযথভাবে ডিজাইন ফলো করে কাজ করছি। ঘটনাটি অস্বাভাবিক উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সবকিছু বিষয় নিয়ে আমি সার্বিক বিষয়গুলো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি এবং জনগণ যাতে এই ভাঙ্গা ব্রিজ দিয়ে চলাচল না করে সেই জন্য আমি সংশ্লিষ্ট যে ইউপি চেয়ারম্যান আছে তাকেও বলেছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় কম বেশি 15 মিটার দৈর্ঘ্যের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় 30 থেকে 55 লাখ টাকা ব্যয়ে ব্রিজগুলো নির্মিত হয়। নির্মাণের বছর 2-এর মধ্যেই একের পর এক ব্রিজগুলো ধসে পড়ার কারণ নির্ণয় করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। গফরগাঁওয়ের বোরাখালীর চর থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারে সমুদ্র সৈকত কুয়াকাটা সহ পটুয়াখালীর 52 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে কয়েকশো গ্রাম। ভাঙা বাঁধ সংস্কার করা না হলে ফের দুর্যোগ এলে বিপদে পড়বে এলাকার মানুষ। তাই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পটুয়াখালী থেকে সুজন দামের ছবিতে মোহাম্মদ মনির হোসেন বাদলের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এবং পূর্ণিমার জোয়ারে জেলার বিচ্ছিন্ন দ্বীপ রাঙাবালি, কলাপাড়া, দুমকি, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয় কয়েকশো গ্রাম। তাৎক্ষণিকভাবে বেড়িবাঁধের কিছু ভাঙা অংশ মেরামত করেন স্থানীয় লোকজন।
কুয়াকাটায় ইয়াস পরবর্তী বৈরী আবহাওয়ায় সাগরের ঢেউয়ে ভেসে যায় অর্ধশতাধিক শুটকি, ঝিনুক ও প্রসাধনীর অস্থায়ী দোকানসহ আবাসিক হোটেল। জেলা পানি উন্নয়ন বোর্ড আংশিক ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত শুরু করার কথা জানালেও ভাঙন কবলিত এলাকাবাসী চান স্থায়ী বেড়িবাঁধ। বেড়িবাঁধ ভাঙে আমাদের গ্রাম প্লাবিত, আমরা চলতে খুব কষ্ট হয়। এই ঘর বাড়ি সব তলায় গেছে, চুলো টুলো পানি উঠছে, রান্নাও করতে পারিনি, পোলা পানি খাইতেও পারিনি। ঠিক সেইভাবে করা হয় না এবং মোটামুটিভাবে করা হয় এবং সেটা সামান্য বন্যা বা ঘূর্ণিঝড় প্লাবিত হলে সেটা টিকে থাকে না। আমাকে এই বেড়িবাঁধ প্রত্যেক বছর পানি উন্নয়ন বোর্ড দেয়, ভাঙে নিয়ে যায়, কিন্তু আমরা চাই স্থায়ী একটা বেড়িবাঁধ দেওয়া হোক। বাঁধগুলোকে শুকনো মৌসুমে আগাম বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে শুকনো মৌসুমে আমরা মেরামত করার উদ্যোগ গ্রহণ করতে পারব। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারে পটুয়াখালীর 2 কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 50 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। ভোরের সময় আরো থাকছে। রাজশাহী বানেশ্বর বাজারে উঠেছে হরেক জাতের সুবিষ্ট আম। দাম বেশি না হওয়ায় ক্রেতাদের স্বস্তি। পাইকার কম আশায় পড়ে গেছে দর, দাবি ব্যবসায়ীদের। রাজশাহী নওদাপাড়া আড়তে হরেক রকম মাছের বেচাকেনা চলছে পাইকারি দরে। প্রথমে হাঁকডাকের মাধ্যমে এসব মাছ কেনার পর খুচরা বাজারে তা ফেরি করে বিক্রি করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, শ্রেয়া, রাজশাহীর নওদাপাড়া যে মাছের বাজার সেটি অনেক বেশি জনপ্রিয় এখানে, এবং এর পাশাপাশি কিন্তু ভোর থেকেই এখানে ক্রেতা এবং বিক্রেতাদের যে হাক ডাক সেটাতে কিন্তু বাজারটি জমে ওঠে। সবথেকে মজার বিষয় এই মাছ বাজারটিতে তাজা মাছের বাজার, এবং এখানে কিন্তু এই মাছগুলোকে তাজা রাখার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় এখানে ছোট ছোট কিন্তু চৌবাচ্চা করে রাখা হয় পানির, যেখানে এই মাছগুলো রেখে আসলে বিক্রি করা হয়। যেটি আসলে মাছ ব্যবসায়ীদের দাবি যে আসলে তাজা মাছের দামটি মৃত মাছের তুলনায় বেশি পাওয়া যায়, এবং বাইরের যে সমস্ত পাইকাররা আছে মূলত এখান থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট এই সমস্ত জায়গায় মাছের সরবরাহটি সব থেকে বেশি হয়ে থাকে, যার জন্য তারা তাজা মাছটি সংগ্রহ করেন এবং এখান থেকেই কিন্তু পাইকারে বিক্রি করেন। এছাড়া নদী, খাল, বিলের যে সমস্ত মাছগুলো আছে এবং পুকুরে চাষ করা মাছ, সেটা কিন্তু এই বাজারে হাকডাকের মাধ্যমে নিলামের মধ্য দিয়ে কিন্তু আসলে মাছের দাম নির্ধারণ হয়, এবং সেটি রাজশাহীর অর্ধ শতাধিকেরও বেশি যে খুচরা বাজারগুলো রয়েছে সেই খুচরা বাজারের যারা ব্যবসায়ী তারা মূলত এই বাজারে কিনতে আসেন এবং তারাই মূলত এই বাজারের মূল ক্রেতা, এবং সেটির মধ্য দিয়ে কিন্তু একেবারে ভোর থেকে কিন্তু জমজমাট হয়ে উঠে এই মাছের বাজারটি। আজকে আমরা যেটি লক্ষ্য করছি রাজশাহীর বিশেষ করে গোদাগাড়ি, পবা, দুর্গাপুর এবং চারঘাট এই সমস্ত জায়গাগুলো নিয়ে যে সমস্ত পুকুরগুলো রয়েছে যেখানে মাছ চাষ করা হয়, বিভিন্ন প্রজাতির মাছ, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, এছাড়াও যে মাছগুলো রয়েছে অন্যান্য জাতের কাপ জাতীয় মাছ, সেই মাছগুলো কিন্তু চাষ হয় এবং সেইগুলো কিন্তু আজকে অনেক বেশি পরিমাণে আমরা এখানে লক্ষ্য করছি। এবং গেল এক সপ্তাহের তুলনায় আজকে কিন্তু বাজারে মাছের দাম খানিকটা কম, তবে মাছের যে আকার অনুযায়ী যে বড় মাছের সরবরাহ কিন্তু আজকে অনেক বেশি। এক্ষেত্রে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে আজকে ঈদের পরে এবং এই লকডাউনের মধ্যে আজকে কিন্তু বাজারে বাইরের যারা পাইকাররা রয়েছেন অর্থাৎ জেলার বাইরের যারা ক্রেতা তাদের উপস্থিতি আজকে অনেক বেশি, একই সাথে স্থানীয় বাজারেরও লোকজনরা রয়েছেন। সেই ক্ষেত্রে আসলে এবং গতকালকের আবহাওয়া অনেক ভালো ছিল বলে মাছটি পুকুরগুলো থেকে আসলে সংগ্রহ করতে পেরেছেন এবং বড় মাছগুলো এখানে নিয়ে আসা হয়েছে। আমরা যদি একটু দামের কথা বলি, অন্যান্য দিনে যে পরিমাণ আসলে ওজন ভিত্তিতে যে দামগুলো হয়ে থাকে 2.5 কেজি ওজনের রুই বা 3 কেজি ওজনের রুই, সেগুলো আজকের বাজারে বিক্রি হতে আমরা দেখেছি 280 থেকে 300, 350 টাকা পর্যন্ত। কাতলা বিক্রি হয়েছে প্রায় 250 থেকে শুরু করে 350, 360 টাকা পর্যন্ত। এছাড়া যে নদীর খুচরা মাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু
200 থেকে 250 টাকা কেজি, পুঁটি, তারপরে শৈল মাছ এবং গজার মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি দামে এখানে বিক্রি হচ্ছে, যেগুলো ছোট মাছ। এছাড়াও কিন্তু যারা খুচরা ব্যবসায়ী তারা বলছেন অন্যান্য দিনের থেকে মাছের বাজার আজকে খানিকটা কম, অর্থাৎ আজকে যেহেতু খুচরা মাছের সরবরাহটি একটু তুলনামূলক আছে সে কারণে তারা এই কথাটি বলছেন। এছাড়া আমরা লক্ষ্য করছি যে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা কিনা বাসায় খাওয়ার জন্য মাছগুলো কিনতে আসেন অনেকেই, তারাও এখানে এসেছেন এবং আজকে তারা বড় মাছ পেয়েও কিন্তু অনেক বেশি খুশি এবং তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি অনেকেই আসলে কিনতে আসেন এই বাজারে সকাল সকাল, কেননা পাইকারি বাজারে আসলে খানিকটা মাছের ওজনে বেশি পাওয়া যায় এবং তুলনামূলক দামটা খানিকটা কম, সে কারণে কিন্তু এই বাজারে অনেকেই খুচরা ক্রেতা যারা আছেন তারা এসে থাকেন। একটু দেখে দর্শক যে যারা বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহ করেন এভাবে চৌবাচ্চায় তারা মাছগুলো নিয়ে আসেন এবং জীবিত রাখার চেষ্টা করেন সেই মাছগুলো। আমরা ভোর থেকেই এখানে বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, পুকুর মালিকরা বলছিলেন যে আসলে ঈদের পর যে লকডাউন যখন থেকে হলো তখন থেকে আসলে বাইরের ক্রেতা কম থাকার কারণে তারা তাদের যে উৎপাদন খরচ সেটিও আসলে জোগাড় করতে পারছিলেন না। তবে আজকে যে মাছের বাজারে সরবরাহ এবং বাইরের ক্রেতাদের উপস্থিতি, তারা বলছেন এইরকমভাবে যদি সপ্তাহখানেক থাকে তাহলে তাদের পুকুরগুলো নিয়ে যে সমস্ত মাছগুলো আছে সেগুলো তারা সরবরাহ করতে পারবেন এবং দাম মিলে সব কিছু খানিকটা পুষে উঠতে পারবেন। এবং এই অবস্থাতে যেটি আসলে বলা হচ্ছে যে রাজশাহীতে যে মাছের বাজারগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বড় যে তাজা মাছের নওদাপাড়ার পাইকারি বাজার, সেখানে সামনের সপ্তাহতে মাছের সরবরাহ আরও বাড়বে এবং দাম খানিকটা কমতে পারে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল রাজশাহীর মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহীর নওদাপাড়া আড়ত থেকে মাছ বাজারের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সরবরাহ বৃদ্ধি হওয়ায় নাটোরের সব ধরনের সবজির দাম কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে। তবে বর্তমান দামেও লাভবান হচ্ছেন কৃষকরা। বিস্তারিত জানতে শহরের স্টেশন বাজার পাইকারি সবজির বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। মামুন, ধন্যবাদ শ্রেয়া। যে বিষয়টি বলছিলেন, গত সপ্তাহ থেকে নাটোরের বৃহত্তম সবজির বাজার স্টেশন বাজারে, পাইকারি সবজির বাজারে সব ধরনের সবজির দাম কিন্তু কমে এসেছে। দাম কমে আসলে কৃষকদের সঙ্গে সকাল থেকে কথা বলছি, তারা যেটুকু বলছেন যে এখনো বর্তমান দামে তারা লাভবান রয়েছেন। যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি সকাল থেকে, যে এখানে আপনারা এখন দেখছেন যে কচু, এই কচু কিন্তু পাইকারি এই বাজারে 40 থেকে 42 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া যে কচুর লতি, সে লতি কিন্তু বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা কেজিতে। এছাড়া যে বিষয়টি রয়েছে আর ঢেঁড়স দেখতে পাচ্ছি আমরা, সেই ঢেঁড়স কিন্তু 8 থেকে 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া যেটি রয়েছে যে মিষ্টি কুমড়া, যেটি দামটি 10-12 টাকা কেজিতে ছিল সেটি 8 থেকে 10 টাকা কেজিতে নেমে এসেছে। লাউ প্রতি পিস 12 থেকে 14 টাকা লাউ নেমেছে 8 থেকে 10 টাকায়। পুঁই শাক যেটি গত সপ্তাহ 20 টাকার উপরে থাকলেও সেটি কিন্তু দাম কমে এসেছে। এখানে বড় ধরনের একটি দামের দরপতন হয়েছে। 8 থেকে 12 টাকা কেজির মধ্যে কিন্তু পুঁই শাক বিক্রি হচ্ছে। এছাড়া যেটি পেঁপে কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে। যে পেঁপের দাম, সেটি পেঁপে 25 থেকে 30 টাকা বিক্রি হলেও ভালো মানের পেঁপে সেটা কিন্তু একই দামে রয়েছে। যে বিষয়টি বলতে পারি, চলতি বছর কৃষি বিভাগ নাটোর জেলায় 5,585 হেক্টর সবজি, গ্রীষ্মকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে তারা আশা করছে যে 80,000 মেট্রিক টন সবজি উৎপাদন হবে। একটি বিষয় যে গত 8 মাস প্রচন্ড অনাবৃষ্টির কারণে প্রচন্ড খরা ছিল। খরার কারণে গত মাসের
মাঝামাঝি থেকে সবজিতে বড় ধরনের উৎপাদনের ব্যাহত ঘটে। যে বিষয়টি কৃষকরা বলছেন, তারা যেটি বলছেন যে গত 8 মাসে বৃষ্টিপাত না থাকার কারণে তাদের কিন্তু আবাদ একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যেটি দাবি করছেন তারা। এই সময় তারা কৃষি বিভাগের কোনো প্রকার সহযোগিতা বা ফসল রক্ষার বিষয়টি তারা পাননি। সেই সময় কিন্তু সবজির দাম কমে এসেছিল, সবজি সরবরাহ কমে এসেছিল এবং এর প্রেক্ষিতে দামগুলো বেড়েছিল। তবে কৃষি বিভাগ যেটি বলছে, তারা কিন্তু সেচ দেওয়ার ক্ষেত্রে কৃষকদের সেচ প্রদানের জন্য কৃষকদের পরামর্শ দিয়েছিলেও কৃষকরা কিন্তু সেই পরামর্শ তারা গ্রহণ করেনি। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড় যশ, এই যশের কারণে কিন্তু কৃষকদের ভাগ্য ঘুরতে শুরু করছে। নাটোরে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব না থাকলেও ঘূর্ণিঝড় যশের কারণে বৃষ্টিপাত প্রচুর পরিমাণ হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে সবজির গাছগুলো বা সবজিগুলো আবাদ ভালো হচ্ছে। সেই ক্ষেত্রে কৃষকরা এখন একটু ভালো পর্যায়ে রয়েছে, কিন্তু যে বিষয়গুলো কৃষকরা বলছেন তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি একটু বড় ধরনের ক্ষতি। আর কৃষি বিভাগ বলছে যদি কৃষকরা সে সময় সেচ দিতেন তাহলে তাদের সেই ক্ষতি তারা করতেন না বা তাদের সেগুলো ক্ষতি হতো না। তবে যেটুকু বলা যায়, বর্তমান দাম নিয়ে কৃষকরা সন্তুষ্ট থাকা, সেই দামের প্রেক্ষিতে কৃষকরা তাদের সেই ক্ষতি কাটিয়ে উঠবেন। তবে সামনে আগামীতে বর্ষা যদি বড় ধরনের বৃষ্টি বন্যা না হয়, গতবারের মতো যদি বন্যা হয়, তাহলে কিন্তু কৃষকরা তাদের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না। তাই এই প্রেক্ষিতে কিন্তু যদি তারা আশা করছে যে আবহাওয়া ভালো থাকলে তারা কিন্তু সেই ক্ষতি কাটিয়ে উঠে আবার তারা সেই পুরোদমে আবার সবজি চাষে নেমে পড়বেন। এই ছিল আমার কাছে নাটোর স্টেশন বাজার থেকে সর্বশেষ। শ্রেয়া। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জের আড়তে আম, কাঁঠাল ও লিচু সহ হরেক ফলের বিক্রি শুরু হয় ভোর থেকেই, দামও সহনীয় পর্যায়ে। বিস্তারিত জানাতে ফলের বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এই যে মধু মাসে এখানে যে ফলের নানা রকম মৌসুমী ফলের যে জমজমাট বেচা কেনা চলছে, সেটি কিন্তু ভোরের আলো ফুটতে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ট্রাকে ট্রাকে করে আম, কাঁঠাল, লিচু, আনারস, কলা সহ নানা রকমের ফল এসে এই ধলেশ্বরী তীরে হাটলক্ষ্মীগঞ্জে জড়ো হয়েছে এবং এখান থেকে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন এবং পাইকাররা এসে কিন্তু পাইকারি দরে কিনে নিচ্ছেন এবং আমের দর কিন্তু এখানে অনেকটাই কমে গেছে এবং গুটি আম সর্বোচ্চ 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, হিমসাগর বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে এবং 60 টাকার উপরে কিন্তু কোনো আম এখনো এখানে বিক্রি হচ্ছে না এবং তারা বলছেন যে ক্যারেটে ক্যারেটে ভরে আম আসছে, কিন্তু ওই তুলনামূলক দাম কম। এবং আপনারা যে আনারস দেখছেন, এই মধুপুরের আনারস যেটি এখানে বিক্রি হচ্ছে 20 টাকা থেকে সর্বোচ্চ 35 টাকা পিস দরে এবং এখানে আমরা যেখানে দাঁড়িয়েছি তার পেছনেই কিন্তু বড় কাঁঠালের হাট, সেখানে কাঁঠাল বিক্রি হচ্ছে সকাল থেকেই এবং সেই কাঁঠাল 60 টাকা পিস থেকে শুরু করে কিন্তু 140 টাকা পিস দরে পাইকারি বিক্রি হচ্ছে এবং এখানে আমরা দেখছি যে কলার প্রচুর সরবরাহ, আজকে ট্রাকে ট্রাকে কলা এখানে এসছে এবং এই কলার দাম তারা বলছিলেন যে সবজি কলার দাম 35 টাকা হালি পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু সেই সবজি কলা কিন্তু এখন 20 টাকা হালিতে বিক্রি হচ্ছে এবং এখানে যে সাগর কলা, সেই সাগর কলার দামও নেমেছে। তারা বলছেন 15 থেকে 20 টাকা হালিতে সাগর কলায় বিক্রি করছেন এবং সাগর এবং সবজি এই দুই রকমের কলারই কিন্তু সরবরাহ। তারা বলছেন বিভিন্ন অঞ্চল থেকে বেশ কয়েক ট্রাক আজকে কলা এখানে এসছে। এছাড়া কিন্তু তালের যে শ্বাস, এই কাঁচা তাল, সেই তালের সরবরাহ এখানে প্রচুর বেড়েছে এবং এইটির দাম কিন্তু এখন তুলনামূলক কম। যে তাল আগে বিক্রি হতো অনেকটা বেশি দরে, সেটা কিন্তু আজকে প্রতিটি তাল 5 থেকে 8 টাকা
10 টাকা করে বিক্রি হচ্ছে, যেই শ্বাস প্রতিটি বাইরে বিক্রি হচ্ছে এখন 5 টাকা করে। এবং এই যে তালের পুরো যে এলাকায় সয়লাভ হয়ে গেছে সেগুলো কিন্তু এখানে হাক ডাকে বিক্রি করছে। তারা পুরো স্তূপ করে সেই স্তূপ থেকে কিন্তু তারা ডাক নিচ্ছে এবং ডাকে এগুলো বিক্রি করছে। এইভাবেই কিন্তু পুরো চত্বর একদম প্রধান সড়ক জুড়ে এবং আড়তগুলো জুড়ে এখন এই মৌসুমী ফলের সমারোহ। এবং এই মৌসুমী ফলকে ঘিরে পাইকারদের পাশাপাশি আমরা লক্ষ্য করছি অনেক শৌখিন ক্রেতা এসছেন। এই শৌখিন ক্রেতারা কিন্তু এখান থেকে ফ্রেশ ফল নেওয়ার চেষ্টা করছেন। এই যে এখানে 17টি আড়ত রয়েছে, সেই আড়তের মালিক পক্ষ বলছেন যে এখানকার মৌসুমী ফলের বৈচিত্র্য হচ্ছে যে সরাসরি বাগান থেকে এখানে এই ফলগুলো নিয়ে আসা হয়, যেখানে কোনো কেমিক্যাল মিশ্রণ করার সুযোগ নেই। এবং সে কারণে কিন্তু এখানে ফ্রেশ ফল কেনার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন এবং এখানে সুলভ মূল্যে তারা পাইকারি নিয়ে কিন্তু আবার খুচরা বিভিন্ন হাট বাজার এবং বিভিন্ন চত্বরে তারা বিক্রি করে থাকেন। এবং এই যে হাটলক্ষ্মীগঞ্জের মৌসুমী আড়ত, সেই মৌসুমী আড়তের যে এখন ব্যস্ততা সেটা কিন্তু অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। এবং এই জ্যৈষ্ঠের যে মধুমাস, সেই মধুমাসকে সার্থক করবার জন্য কিন্তু রাত দিন কষ্ট করছেন এখানকার আড়তদাররা। এবং তারা বলছেন যে কিভাবে দেশের যে কোনো প্রান্ত থেকে সবচেয়ে ভালো ফল এখানে আনা যায়, সেইভাবে কিন্তু তারা ব্যবসায়িক চিন্তার পাশাপাশি এই যে বিষমুক্ত ফল, সেই ফলটি সরবরাহ করার তারা চেষ্টা করছেন। এবং সে কারণেই এখানকার যে এই আড়তের যারা সমিতি সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। এবং যেই অঞ্চলগুলোতে নওগাঁ এবং আশপাশের যে জেলাগুলোতে লকডাউন চলছে এবং সেখান থেকেও কিন্তু কিভাবে আম এখানে নিয়ে আসা যায় সে ব্যাপারে তাদের পরিকল্পনা চলছে। এবং এভাবেই কিন্তু এই মধু মাসের যে লিচুর কথা তারা বলছিলেন যে লিচু এখন একেবারে শেষ প্রান্তে এবং লিচুর দাম বেড়ে যাচ্ছে। তারা বলছেন 350 থেকে 400 টাকা এখন লিচু বিক্রি হচ্ছে। তবে লিচুর একেবারে শেষ মৌসুমে দাম প্রতিদিনই বেড়ে চলেছে। তো এই ছিল এখানকার মৌসুমী ফলের আড়তের সর্বশেষ শ্রেয়া। মুন্সিগঞ্জ থেকে ফল বাজারের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। রাজশাহী বানেশ্বর বাজারে উঠেছে হরেক জাতের সুমিষ্ট আম। বর্তমানে আমের দাম সহনীয় পর্যায়ে থাকায় কিনেও স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। কিন্তু বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন হাটে সরবরাহ বেশি থাকার পাশাপাশি পাইকার কম থাকায় আমের দাম নিম্নমুখী। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর। গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া ও লকনা আমে ভরা বাজার। সরবরাহ প্রচুর, তবে হাটে ক্রেতা সমাগম ও পাইকারের আনাগোনা কম। এ অবস্থায় উৎপাদন খরচ বিবেচনায় দাম নিয়ে হতাশ বাগান মালিক ও ব্যবসায়ীরা। বেচাকেনা খুবই ঢিল আর আমের দামও একটু কম। আমের দাম পাচ্ছে না, আবার হচ্ছে আমের ব্যাপারেও সেভাবে আসছে না। খাওয়া পাটে কিছু আসতো কি লকডাউনে করোনার জন্য আসতে পারছে না। আপাতত অনলাইনের ব্যবসাটা একটু কিছু আছে। বিক্রেতারা জানান খুচরা বাজারে আসার পর প্রতি কেজি খিরসাপাত 55 ও গোপালভোগ আম বিক্রি হচ্ছে 60 টাকায়। ভালো আছে। রাজশাহী জেলার আমটা যদি বাইরে পাঠানোর কোনো সিদ্ধান্ত নিত তাহলে রাজশাহীর কৃষকেরা, দরিদ্র কৃষকেরা অনেক উপকার হতো। দাম সহনীয় পর্যায়ে থাকায় এ অঞ্চলের সুস্বাদু আম কিনে সন্তুষ্ট ক্রেতারা। দাম গতবারের তুলনায় এবার অনেক সামঞ্জস্য। কুরিয়ার সার্ভিসের পাশাপাশি চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে সুস্বাদু ফল আম। বানেশ্বর হাটে বর্তমানে প্রতিদিন গড়ে 50 লাখ টাকার আম বেচাকেনা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কীটনাশক মুক্ত ও স্বাস্থ্যকর শুটকি প্রক্রিয়াকরণে চট্টগ্রামে ড্রাই ফিশিং ও ইনডোর ফার্মিং গবেষণাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সকালে নগরের বালুছড়া BCSIR গবেষণাগারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ার হোসেন। নতুন গবেষণাগারের অবকাঠামো পরিদর্শন করে আলোচনা সভায় তিনি বলেন, এখানে কীটনাশক মুক্ত শুটকি উৎপাদন করা হবে। পাশাপাশি ইনডোর ফার্মিংয়ের মাধ্যমে ভাইরাস মুক্ত মাছের পোনা ও মাছ উৎপাদনের কথাও জানান তিনি। উদ্যোক্তাদের রপ্তানি সহায়তার আশ্বাস দিয়ে দেশপ্রেম নিয়ে গবেষকদের কাজ করার আহ্বান জানান বক্তারা। কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে প্রবাসীদের জন্য বাধ্যতামূলক 3 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন বাতিল করায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেরিতে হলেও
বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার বিদেশ ফেরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জারি করে কঠোর বিধিনিষেধ। বিদেশ থেকে দেশে ফিরলে বাধ্যতামূলক নিজ খরচে 3 দিন প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনের নির্দেশনা জারি করা হয়। বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েন ছুটি কাটাতে দেশে যাওয়ার ইচ্ছুক কাতার প্রবাসীরা। গেল মঙ্গলবার 1 জুন রাতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার প্রবাসীদের 3 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন বাতিল করে 14 দিন হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেন বাংলাদেশ সরকার। এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টাইন ছিল সেটা তুলে নেওয়ার কারণে আমরা বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ জানাই। এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনটা উঠিয়ে নেওয়ার কারণে অনেকেই দুইটা ভ্যাকসিন দেওয়ার পরেও আমরা অপেক্ষায় ছিলাম যে বাংলাদেশের কোয়ারেন্টাইন কবে উঠবে। কিছুদিন অপেক্ষা করে হলেও আমরা আজকে এর সুফল পেয়েছি। প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনের কারণে দেশে ভ্রমণের ক্ষেত্রে প্রবাসীদের মধ্যে এক ধরনের ভীতি ছিল। প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন প্রত্যাহার হওয়ায় প্রবাসীদের স্বস্তির কথা জানালেন ট্রাভেল ট্যুরিজমের সাথে যুক্ত এই কর্মকর্তা। সকলের মধ্যে এক ধরনের ভীতি ছিল দেশে ভ্রমণের ক্ষেত্রে। এই কোয়ারেন্টাইন পলিসি প্রত্যাহারের কারণে সকলের মধ্যে আনন্দ লক্ষ্য করতে পারতেছি, যা কিনা ট্রাভেল ইন্ডাস্ট্রির জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। কাতার থেকে দেশে ছুটিতে যাওয়ার 72 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। বাংলাদেশে পৌঁছানোর পর যদি কোনো যাত্রীর শরীরে করোনার লক্ষণ দেখা দেয় তখন নিজ খরচে হোটেল বা সরকারি কোয়ারেন্টাইনে থাকতে হবে প্রবাসীদের। সময় সংবাদ, কাতার। সব বয়সী নাগরিকদের জন্য করোনার টিকা গ্রহণের সুযোগ উন্মুক্ত করেছে ইতালি সরকার। বৃহস্পতিবার থেকে 12 বছরের ওপরে সকলেই ভ্যাকসিন গ্রহণের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় রেস্তোরাঁয় বসে খাওয়া সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনার কারণে দীর্ঘদিন পানশালা রেস্তোরাঁ বন্ধ থাকার পর অবশেষে রেস্তোরাঁয় বসে খাবার সুযোগ দিয়েছে ইতালি সরকার। বুধবার প্রথম দিনে বিপুল সংখ্যক মানুষ রেস্তোরাঁয় ভিড় করেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দেশটিতে পুরোদমে টিকাদান কর্মসূচি চলছে। এবার সব বয়সী মানুষের জন্য টিকা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। 12 বছরের উপরের সবাই এখন টিকা নিতে পারবেন। করোনা সংক্রমণের হার কমায় ব্যবসা প্রতিষ্ঠান সহ সবকিছু খুলে দিয়েছে সরকার। ইতালীয় সহ অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে করোনা টিকা গ্রহণের আগ্রহ দেখা গেলেও বাংলাদেশিরা তার ব্যতিক্রম। আমাদের যারা ইতালি প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে গিয়ে আটকা পড়ছে, তারা করোনা ভ্যাকসিন না নেওয়ার কারণে ইতালিতে ফিরতে পারতেছে না, অথবা ফ্লাইট বন্ধ থাকার কারণেও তারা আসতে পারতেছে না। এদিকে তাদের চাকরির ক্ষেত্রে প্রচণ্ড ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে যে অনেকেই চাকরি হারাবে। তো আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে যত সম্ভব দ্রুত ভ্যাকসিন দিয়ে তাদেরকে ইতালি সরকারের সাথে একটা সমঝোতার ভিত্তিতে তাড়াতাড়ি ইতালিতে ফেরার জন্য একটু চেষ্টা করে। আমরা আশা করব সরকারে অতি শীঘ্রই যেন আবার চুক্তির মাধ্যমে বিমান চালু করে এবং তারা যেন আবার তাদের কর্মস্থলে ফিরিয়ে আসিয়া তারা পুনরায় তার চাকরিটা যোগদান করতে পারে। এদিকে আগামী 21 জুন পর্যন্ত বাংলাদেশ সহ 3 দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় দেশে আটকে পড়া বাংলাদেশিদের বিড়ম্বনা চরমে। বিশেষ ব্যবস্থায় তাদের জরুরি টিকার আওতায় আনার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। করোনায় দীর্ঘ বন্ধ থাকার পর ফ্রান্সে আবারও বসেছে সাপ্তাহিক হাট বা মাক্সিগুলো। ধীরে ধীরে বাড়ছে ক্রেতা উপস্থিতিও। দীর্ঘ বন্ধ থাকায় ব্যবসায়ীদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে আরও সময় লাগবে বলে মনে করেন ব্যবসায়ীরা। ফ্রান্সের প্যারিস থেকে লুৎফর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার মধ্য দিয়েই রাজধানী প্যারিস ধীরে ধীরে ফিরছে তার স্বাভাবিক দিকেই, যার প্রভাব পড়েছে স্থানীয় মাক্সিগুলিতেও। প্যারিস ও তার আশেপাশের এলাকায় সাপ্তাহিক যে হাট বসে স্থানীয়ভাবে সেগুলোকে মাক্সি বলা হয়। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন এই মাক্সিগুলো বন্ধ ছিল। এখন করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ক্রেতা সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই মাক্সিগুলো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিছুটা সস্তায় আমরা
এই বাজার থেকে কিনতে পারি। তবে করোনায় লকডাউন থাকার কারণে দীর্ঘদিন এই বাজার বন্ধ ছিল, আমরা আসতে পারিনি। এখন আবারও চালু হয়েছে, বেশ ভালোই লাগছে। আজ এখান থেকে কিছুটা বাজার সদাই করলাম। করোনা থেকে বাঁচার জন্য এই বাজারে আসা প্রায় সবাই মাস্ক পরেন। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ব্যবসায়িক ক্ষতি হয়েছে জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন, পরিস্থিতির উন্নতি হওয়ায় ক্রেতা উপস্থিতি এখন বাড়ছে। বর্তমানে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণ আসছে, মোটামুটি আজকে অনেক ভালো বেচাকেনা হয়েছে। আশা করি আমরা অতি শীঘ্রই পেয়েছে করোনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। দীর্ঘদিন বন্ধের পরে গত 19 তারিখে মাক্সি এবং কিছু দোকানপাট এখানে খুলছে। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো, তবে ব্যবসা বাণিজ্য একটু ভালোর দিকে, এটা আমাদের জন্য আশার আলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্যারিস ও তার আশেপাশের এলাকার মাক্সিগুলো খুলে দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা বলেছেন, তাদের আর্থিক যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে আরও অনেক সময় লাগবে। মামুনুল ইসলাম বাবু, সময় সংবাদ, প্যারিস। বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় একে একে খুলতে শুরু করেছে আকর্ষণীয় সব পর্যটন ও বিনোদন কেন্দ্র। এরই অংশ হিসেবে সম্প্রতি খুলে দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম ক্যাসিনো রাজ্য হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের লাস ভেগাস। করোনার বিধিনিষেধ কাটিয়ে খুলে দেওয়া হয়েছে লন্ডনের বিখ্যাত স্কাই পুলও। এছাড়াও করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় খুলেছে সুইডেনের বিখ্যাত অ্যামিউজমেন্ট পার্কও। করোনার ধকল কাটিয়ে আবারও পুরানো রূপে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্বরূপে ফিরেছে ক্যাসিনোগুলো, সেই সঙ্গে জমজমাট তারকা সম্বলিত হোটেল, বার ও ক্লাব। সম্প্রতি নেভাদার মেয়র অঙ্গরাজ্যটির অর্থনীতি পুরোপুরি সচল করার ঘোষণা দেওয়ার পরপরই আবারও দেশি বিদেশি পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে দেশটির অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র লাস ভেগাস। এটি সত্যি অসাধারণ অনুভূতি। ভেগাস আবারও প্রাণ ফিরে পেয়েছে, সত্যি অসাধারণ। আমার খুবই ভালো লাগছে। ভেগাসে এটা প্রথমবার আসা, মোটামুটি সবাই স্বাস্থ্যবিধি মানছে, এটা দেখে ভালো লাগছে। শুধু ভেগাস নয়, করোনার ধকল কাটিয়ে পুনরায় খুলে দেওয়া হয়েছে লন্ডনের বিখ্যাত স্কাই পুল। বুধবার তাই ভ্যাপসা গরমে কিছুটা স্বস্তির পরশ নিতে ভূমি থেকে প্রায় 100 ফুট উঁচুতে অবস্থিত 82 ফুট লম্বা আইকনিক এই পুলটিতে ভিড় করেন স্থানীয় ও বিদেশি পর্যটকরা। করোনার মহামারী কাটিয়ে পুলটি আবারও তার পুরানো চেহারায় ফেরায় খুশি পর্যটকরা। এদিকে সুইডেনে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সম্প্রতি শিথিল করা হয়েছে আরোপিত বিধিনিষেধ। এরই অংশ হিসেবে খুলে দেওয়া হয়েছে রাজধানী স্টকহোমে অবস্থিত বিখ্যাত অ্যামিউজমেন্ট পার্ক। দীর্ঘদিন পর পার্কটি খোলায় কিছুটা বিনোদনের স্বাদ নিতে দিনভর সেখানে ভিড় করেন পর্যটকরা। প্রতিদিন 2টি শিফটে প্রায় 4000 দর্শনার্থী সমাগম ঘটছে পার্কটিতে। অন্য কর্মকার, সময় সংবাদ। ইউরোপের দেশ স্পেনে পুরুষদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি নারীরাও ব্যবসা বাণিজ্য সহ নানা পেশায় নিজেদের সম্পৃক্ত করেছেন। এতে একদিকে তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে তাদের উপার্জিত রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছেন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। স্পেনে বর্তমানে প্রায় 30,000 প্রবাসী বাংলাদেশির বসবাস। শুরুতে নারীদের সংখ্যা হাতে গোনা কয়েকজন হলেও বর্তমানে এ সংখ্যা অনেক। শিক্ষিত নারীদের সংখ্যাও দিন দিন বাড়ছে। শিক্ষা, মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি নানা পেশায় সম্পৃক্ত হয়ে সামাজিকভাবে ভালো অবস্থান গড়ে তুলেছেন নারীরা। মূলত আমার বিজনেসটা হচ্ছে অনলাইন ভিত্তিক। আমার ফেসবুকে একটা পেজ রয়েছে, তাহমিনাস কিচেন। তো শুরু থেকে অতটা সারা পাইনি, এখন আলহামদুলিল্লাহ অনেক চাহিদা। যেহেতু আমি বিজনেস ম্যানেজমেন্টের উপর স্টাডি করেছিলাম, এখানে কোনো সমস্যা হয়নি আমাদের। প্রবাসী বাংলাদেশি নারীরা বলছেন, ইউরোপে সামর্থ্যবান সব মেয়েরাই বিভিন্ন প্রতিষ্ঠানে কঠোর পরিশ্রম করেন। ঘরে বসে না থেকে ব্যবসা বাণিজ্যে সময় ব্যয় করায় আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পরিবারের সচ্ছলতা আনতে ভূমিকা রাখছেন তারা। আমার উদ্যোক্তা হওয়ার পিছনের গল্প হচ্ছে ফ্যামিলি সাপোর্ট ছিল, আর মেয়ে হিসাবে নিজে কিছু করতে চেয়েছি, ফ্যামিলিকে সাপোর্ট করতে চেয়েছি, নিজের খরচ নিজে বহন করতে চেয়েছি। এই জন্য আজ এতদূর পর্যন্ত আসা, স্বাবলম্বী হওয়ার জন্য। স্প্যানিশ ভাষা শিখে নানা পেশায় বর্তমানে প্রবাসী বাংলাদেশি নারীদের যে আগ্রহ রয়েছে, এটি অব্যাহত থাকলে আগামীতে এখানে নারী জাগরণ ঘটবে বলে আশা প্রবাসীদের। সময় সংবাদ, স্পেন। মোংলা সহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আর ভাইরাসে আক্রান্ত হওয়ায় মৎস্য চাষ ছেড়ে দেওয়ার পথে প্রান্তিক চাষিরা। অতিরিক্ত লবণাক্ততার কারণে মাছ মরে যাওয়ায় লোকসানের ঘানি টেনে সর্বশান্ত হয়েছেন অনেকেই। বিস্তারিত জানতে চাঁদপাই তালতলা এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাহমুদ,
ঝড় জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের কারণে এই অঞ্চলে যে যারা গের ব্যবসায়ী আছে তারা কিন্তু সর্বনাশ হয়ে গেছে। এই সম্প্রতি যে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসের কারণে এই অঞ্চলে যতগুলা গের ব্যবসায়ী ছিল তাদের ঘের তলিয়ে গিয়ে তারা অসংখ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। এখানে যে ছিল চিংড়ি মাছ, তারা ঘের তলিয়ে যাওয়ার কারণে চিংড়ি মাছগুলা ভেসে গেছে। এছাড়াও যে বিভিন্ন প্রজাতির মাছ ছিল, রুই, কাতলা বা মৃগের মাছ বা অন্যান্য যে সাদা মাছগুলা ছিল, সেই সাদা মাছগুলো ঘেরে প্রচন্ড লবণাক্ততার কারণে কিন্তু সেই মাছগুলো এখন মরে গেছে। তারা যে নূতন করে আবার মাছের পোনা ছেড়ে যে তারা যে ঘুরে দাঁড়াবে তারও কোনো ব্যবস্থা তাদের হচ্ছে না, সরকারি থেকে কোনো সহায়তাও তারা পাচ্ছে না। তারা আমাদের কাছে যে অভিযোগটা করেছে যে এইখানে আমরা প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে আমরা প্রতিনিয়ত তাদের এখান থেকে ঘেরে মাছ চাষ করতে হয় বা মাছ উৎপাদন করতে হয়। তাই ঘের ব্যবসায়ীরা যে কথা আমাদেরকে জানিয়েছে যে এখানে তারা সরকারিভাবে কোনো সহায়তা কিন্তু তারা পাচ্ছে না এবং কোনো জায়গা থেকে কোনো সহায়তা না পাওয়ার কারণে কিন্তু তারা একদম পথে বসেছে। তারা কিন্তু একটা কথা বলেছে যে আমরা এই ঘের ব্যবসা বা মাছ উৎপাদন বা মাছ চাষ করা আমরা ছেড়ে দিয়ে আমাদের অন্য কোনো পথে যেতে হবে। কারণ একদিকে এদের ঘেরে ভাইরাস লেগেই আছে, প্রতি বছর ভাইরাসে কিন্তু লক্ষ লক্ষ টাকার মাছ এদের নষ্ট হয়ে যায়, মরে যায়। আবার যে প্রাকৃতিক দুর্যোগ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভাইরাস এবং এখানে রৌদ্র তাপের কারণে তাদের ঘেরে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু তারা মরে যায়। তা আমাদের কাছে যে কথা জানিয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অঞ্চলে সরকারি মতে 4 থেকে 4,500 ঘের রয়েছে এবং সরকারি নীতিমালা বা সরকারের আওতাভুক্ত ছাড়াও কিন্তু 6 থেকে 7 হাজার চিংড়ি ঘের বা বিভিন্ন প্রজাতির মাছের ঘের এখানে রয়েছে। তাই তারা যেটি আমাদের জানিয়েছে যে ঘূর্ণিঝড় ইয়াসে 1274 হেক্টর জমিতে যে ঘের যারা করেছে, যারা মাছ চাষ করেছে, যারা মাছ এখান থেকে উৎপাদন করার জন্য যেটা করেছে, 1675টি ঘের এখান থেকে ঘূর্ণিঝড় ইয়াসে তলিয়ে গেছে। তাদের প্রচন্ড ক্ষতি হয়েছে। এই অঞ্চলে শুধুমাত্র ঘেরের উপরে বা এই মৎস্য চাষের উপরে কিন্তু নির্ভরশীল। এই অঞ্চলে কোনো সবজি হচ্ছে না, এই অঞ্চলে কোনো ধান হচ্ছে না। তাই সেটা আমি একটা কথা জানিয়ে রাখবো যে সরকারি যদি সহায়তা এরা মোটেই না পায় তাহলে এরা কিন্তু পূর্ণভাবে আর ঘুরে দাঁড়াতে পারবে না। এই অঞ্চলে মৎস্য চাষ কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। কারণ এই অঞ্চলে এই মাছ কিন্তু একটা বড় ধরনের একটা পণ্য, বড় ধরনের একটা শিল্প। এটা যদি বিলুপ্ত হয়ে যায়, মোংলা ঘের ব্যবসায়ীরা কিন্তু পথে বসে যাবে। তাই সরকারি সহায়তা দাবি করেছে তারা। সেটা এই ছিল আমার কাছে মৎস্য ঘের নিয়ে মোংলা থেকে সর্বশেষ খবর। মোংলা চাঁদপাই তালতলা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ হাসান। পানকৌড়ি আর সাদাবক অরণ্য ছেড়ে লোকালয়ে বেঁধেছে বাসা। চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবন এবং তার আশেপাশে অসংখ্য গাছে দেখা মিলবে এমন পাখপাখালির মিলন মেলা। প্রতিদিন ভোরে খাবারের সন্ধানে দূরে দূরান্তে ছুটে যায় তারা। সন্ধ্যার আগেই আবার ছুটে আসে দল বেঁধে। তাদের কিচিরমিচির শব্দে সৃষ্ট অন্যরকম এক পরিবেশ দেখতে ছুটে আসেন অনেকে। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। চাঁদপুর শহরের ব্যস্ততম এই কবি নজরুল ইসলাম সড়কে জেলা প্রশাসকের বাসভবন। এখানে গাছে গাছে দেখা মেলে শত শত সাদাবক আর পানকৌড়ির ঝাঁক। এদের কিচিরমিচির শব্দে প্রতিদিন ভোরে ঘুম ভাঙে এলাকার বাসিন্দাদের। ভোরে খাবারের সন্ধানে দূরে কোথাও গিয়ে হারিয়ে যায় এই পাখির দল, আবার সন্ধ্যার আগেই ফিরে আসে নীরে। বসে গাছের মগডালে নানা ভঙ্গিতে আয়েসি ঢঙে, আর তা দেখতে ছুটে আসেন নানা বয়সী পাখি প্রেমীরা। এসব পাখি দেখে তারা আনন্দ পান বেশ। সকালে উড়িয়ে যায়, বিকাল হলে সব একসঙ্গে হইয়া এখানে ঘোরাঘুরি করে, খুব সুন্দর লাগে। আমার পার্সোনালি ভালো লাগে, আমি এখানে এসে দেখি আর কি। বক পাখি আসে, সারস পাখি আসে, আরো পাখি আসে, দেখতে আমার খুবই ভালো লাগে। এলাকাটি যেন হয়ে উঠেছে এসব পাখির অভয়াশ্রম। অরণ্য ছেড়ে লোকালয়ে আসা এসব পাখির বসবাস নিরাপদ রাখার প্রতিশ্রুতি মিলল জেলা প্রশাসকের কাছ থেকেও। এই সময়টা পাখিদের প্রজননকাল এবং পাখিরা চায় একটা নিরাপদ জায়গা যেখানে তাদেরকে কোনো রকম ডিস্টার্ব করা হবে না। এই জেলা প্রশাসকের বাংলোটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তারা খুব নিরাপদ বোধ করে। আমি আমাদের এই বাংলোতে যত সহকর্মী আছে এবং আমার কর্মচারী যারা আছে তাদেরকে বলেছি এখানে যেন পাখিদের কোনো ডিস্টার্ব করা না হয়। এখানে যারা চাঁদপুরবাসী আছে তারাও এটা উপভোগ করে যে জেলা প্রশাসকের বাংলো পাখিদের একটি অভয়ারণ্য। চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবন সহ আশপাশের শতাধিক গাছে শুধু সাদাবক আর পানকৌড়ি নয়, চোখে পড়ে আরো অনেক প্রজাতির পাখিও। সময় সংবাদ, চাঁদপুর। ভোরের সময়ের শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
দেশে 50 বছরের ইতিহাসের সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা আজ। করোনাকালে ইন্টারনেট মুঠোফোনের ওপর বেড়েছে নির্ভরশীলতা, কর কমানোর দাবি। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে বিলের পাহাড়, ল্যাব আর ফার্মেসি খরচে লাখ লাখ টাকা। নিঃস্ব অনেক রোগী, অতি মুনাফা বাড়াবে কোভিড চিকিৎসায় অনীহা মত বিশেষজ্ঞদের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ে।